সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের আমি সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তোমাদের জীবন বিজ্ঞানের প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। তো আমাদের অলরেডি দুটো প্র্যাকটিস সেট হয়ে গেছে, আজকে আমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট চলছে। তো দেখো, তোমাদের আমি বারবার করেই বলছি যে আমাদের টোটাল হচ্ছে 40 নম্বরের পরীক্ষা। সেখানে আমরা জাস্ট 15 নম্বরের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি। জাস্ট বললে হবে না, আমরা কিন্তু 15 নম্বরের প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে, এই মুহূর্তে। তারপরে আমরা আস্তে আস্তে বড় প্রশ্নগুলো সেগুলোও করব। প্রথম প্রশ্ন দেখো, আমি আলোচনায় চলে যাচ্ছি একবারে। বলছে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী? তাহলে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী? তোমরা গেস করতে পারো প্রথমে, তারপরে আমার সাথে অ্যান্সারগুলো মেলাতে পারো। দেখো, একটা জিনিস, এই কোশ্চেনটা না প্রত্যেকে মানে অনেকেই আমি দেখেছি গুলিয়ে ফেলে। তো এই কোশ্চেনটা অ্যান্সারটা আমাদের ভালো করে জানতে হবে। প্রথমত আমরা যদি দেখি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে রাসায়নিক বিক্রিয়াটা রয়েছে বা রাসায়নিক যে সমীকরণটা আছে, সেটা আমাদের আগে আমি লিখে নিচ্ছি। ধরো কি হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6CO2 প্লাস 12H2O এবং 12 অণু জল, ঠিক আছে, সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায় কি উৎপন্ন হয়? প্রথমত গ্লুকোজ, সংকেত কি? C6H12O6 এবং তার সাথে 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়, তাই তো? এটাই হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ। তো এখানে কি বললাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6CO2 প্লাস 12H2O 12 অণু জল, ঠিক আছে, সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায় আমাদের গ্লুকোজ এবং 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এবার এখানে আমরা যদি দেখি, ধরো প্রথমে আমি বলছি যে এই যে অক্সিজেনটা আমরা পাচ্ছি, এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যে এই যে 6 অণু আলাদা করে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এর উৎস কি? এই অক্সিজেনটা কোথা থেকে আসছে? দেখো, এখানে তুমি যদি দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, আবার জলের মধ্যেও কিন্তু অক্সিজেন রয়েছে। তাহলে এই যে অক্সিজেনটা, সেটা কি কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে নাকি জল থেকে আসছে? আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে মনে রাখবে সবসময়, এই যে আলাদা করে যে শুধুমাত্র অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, এটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে এই যে 12 অণু জল আছে, এই জল থেকে, ঠিক আছে। তার মানে আমাদের যদি পরীক্ষায় আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী, তাহলে অক্সিজেনের উৎস কী? সেটা হচ্ছে তোমার জল থেকে আসছে। অ্যান্সার হবে জল। এবার দেখো, আমি যদি দেখি এই যে এখানে যে গ্লুকোজ অণু আছে, এই গ্লুকোজের মধ্যেও দেখো অক্সিজেনটা রয়েছে। তাহলে এই যে গ্লুকোজ অণুর মধ্যে যে অক্সিজেনটা রয়েছে, তার উৎস কী? এই অক্সিজেনটার উৎস কী? এটা কোথা থেকে এসছে? কার্বন ডাইঅক্সাইড থেকে এসছে নাকি জল থেকে এসছে? এখানে এটা মনে রাখবে, এটা এসছে কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে যখনই আমাদের প্রশ্নে থাকবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী, এই যে গ্লুকোজ অণুর মধ্যে যে অক্সিজেনটা রয়েছে, তার উৎস কী? সেটা হবে কার্বন ডাইঅক্সাইড। আর যদি বলা হয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস কী, মানে অক্সিজেনটা যে উৎপন্ন হলো তার উৎস কী, তার উৎস হয়ে যাবে জল। আশা করি এটা তোমাদের আর গোলাবে না। তাহলে এটা কি হবে? অ্যান্সার অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্নে যাচ্ছি। ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হলো, তাহলে ক্রেবস চক্রে যে জৈব অ্যাসিডটি উৎপন্ন হয় প্রথম, সেটা কি? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড নাকি আইসোসাইট্রিক অ্যাসিড? অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় কোনটি? আমরা শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় কোনটি বলেছে, তাই তো? আমরা জানি যে আমাদের যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় যে আমরা খাবারগুলো খাই, সেগুলো ভাঙার জন্য বিভিন্ন রকমের উৎসেচক কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয়। যেমন আমাদের লালাগ্রন্থি থেকে যে উৎসেচকগুলো রয়েছে, সেখান থেকে যে উৎসেচকগুলো নির্গত হয়, সেগুলো শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। এবার বলছে কোনটা শর্করা ভঙ্গকারী উৎসেচক নয়? আচ্ছা, কি কি আছে? অ্যামাইলেজ, ল্যাকটেজ, লাইপেজ নাকি মল্টেজ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লাইপেজ। কারণ কি? লাইপেজটা কিন্তু শর্করা ভঙ্গ করে না, সেটা কি করে? সেটা হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ যাকে আমরা বলে থাকি,
ফ্যাটকে ভঙ্গকারী উৎসেচক, মানে হচ্ছে লাইপেজ হচ্ছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। আর বাকি এগুলো সবগুলো এই যে অ্যামাইলেজ, ল্যাকটেজ আর হচ্ছে তোমার মল্টেজ, এগুলো সবগুলো হচ্ছে শর্করা ভঙ্গকারী উৎসেচক। পরের প্রশ্নে যাচ্ছি। ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহকারী রক্তবাহকটি হলো, দেখো ঠিক আছে। ধরো আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডের এটা কি ডান অলিন্দ, ডান অলিন্দ, তাই তো। তারপর এটা হচ্ছে ডান নিলয়, ডান নিলয়, এটা বাম অলিন্দ আর হচ্ছে বাম নিলয়, বাম নিলয়। তো এই যে ডান অলিন্দ আর ডান নিলয়, এখানে কি হয়, এখানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত বা আমরা দূষিত রক্ত বলি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, সেটাকেই বলছি আর কি। তাহলে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেগুলো কি হয়, প্রথমে ধরো ডান অলিন্দে আসছে, সেখান থেকে ডান নিলয় যাচ্ছে। এবার এই ডান নিলয় থেকে কোথায় যাচ্ছে বলো, ডান নিলয় থেকে সেগুলো তো পরিশুদ্ধ হবে, তাই তো। পরিশুদ্ধ হতে গেলে কোথায় যাবে, সেটা হচ্ছে ধরো ফুসফুসে যাবে। কোথায় যাবে সেটা হচ্ছে ফুসফুসে যাবে, ফুসফুসে যাবে। এবার এই যে ডান নিলয় থেকে রক্তটা যে ফুসফুসে যাবে, তখন সেটা মানে কার মধ্যে দিয়ে যাবে, কোনো শিরার মধ্যে দিয়ে যাবে নাকি কোনো ধমনীর মধ্যে দিয়ে যাবে, বা যার মধ্যে দিয়ে যাবে তার নাম কি, এটাই আমাদের কোশ্চেন চেয়েছেন। তো একটা জিনিস হচ্ছে আমাদের ধমনী দিয়ে কি হয়, ধমনী দিয়ে সাধারণত আমাদের বিশুদ্ধ রক্ত যায়, আর শিরার মধ্যে দিয়ে আমাদের কিন্তু দূষিত রক্ত যায়, ঠিক আছে। তো আমাদের এখানে তো দূষিত রক্তই আসছে সারা শরীর থেকে, যেটা দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত, তো সেটাই যাচ্ছে। তাহলে এখান দিয়ে যে ফুসফুসে যে যাবে সেটা কি হবে, শিরা হবে না ধমনী হবে? তোমরা হয়তো বলবে যে এটা তো যেহেতু দূষিত রক্ত যায় তাহলে শিরা হবে, তাই তো, দূষিত রক্ত শিরার মধ্যে দিয়ে যায়, কিন্তু না। এটা মনে রাখতে হবে যে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা এই দুটো হচ্ছে ব্যতিক্রম। সাধারণ শিরা দিয়ে দূষিত রক্ত যায়, কিন্তু ফুসফুসীয় শিরা দিয়ে হচ্ছে বিশুদ্ধ রক্ত। সাধারণ ধমনী দিয়ে হচ্ছে বিশুদ্ধ রক্ত, আর ফুসফুসীয় শিরা দিয়ে হচ্ছে, ফুসফুসীয় ধমনী দিয়ে হচ্ছে দূষিত রক্ত প্রবাহিত হয়। তাহলে এটা অ্যান্সার কী হবে, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি, ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, ফ্লেম কোষ নাকি বৃক্ক? অ্যান্সার হবে ফ্লেম কোষ বা শিখা কোষ। এবার নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ, এটা হচ্ছে কেঁচো, কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ম্যালপিজিয়ান নালিকা কার রেচন অঙ্গ, এটা হচ্ছে পতঙ্গ, পতঙ্গ। আচ্ছা, তারপরে আছে বৃক্ক, বৃক্ক কাদের রেচন অঙ্গ, এটা হচ্ছে মানুষের রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক, ঠিক আছে। এবার চলে আসছি, দেখো আমরা একটি বাক্যে উত্তর দাও। কি বলছে, একটি বাক্যে উত্তর দাও। ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়? আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে ব্লাড ব্যাংকে কি হয়, একটা রক্ততঞ্চন রোধক পদার্থ, অর্থাৎ আমাদের শরীর থেকে যখন রক্তটা নিয়েই যখন বাইরে বেরিয়ে আসে, সেটা কি হয়, তঞ্চন, জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, জমাট বেঁধে যাবে নর্মাল অবস্থায় যদি রাখা হয়। তো যাতে জমাট না বাঁধে তার জন্য আমাদের রক্ততঞ্চন রোধক একটা পদার্থ থাকে, তার নাম কি, তার নাম কি, সোডিয়াম সাইট্রেট। আগের দিনও বলেছিলাম সোডিয়াম সাইট্রেট। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে? এই যে পত্ররন্ধ্র থাকে সেটা কোন কোষ দ্বারা বেষ্টিত থাকে? অ্যান্সার কি হবে, এটা হয়ে যাবে রক্ষী কোষ, রক্ষী কোষ বলা হয়। নেক্সট দেখো, বলছে যে গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ সৃষ্টি হয়? গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ সৃষ্টি হয়? কি হবে এটা, এটা হবে অ্যান্সার পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। দেখো তোমাদের যারা যারা ঠিকঠাক প্রিপারেশান নিয়েছো, আশা করি তোমরা এই প্রশ্নগুলো পারছো। তোমরা সবসময় নিচে মানে যাচাই করবে যে আমার কতটা শেখা হয়েছে, আমি কি এগুলো সবগুলো পাচ্ছি। যদি সব পারো তাহলে ভাববে যে ঠিক আছে, আমার প্রিপারেশান ঠিক আছে, ঠিকঠাক চলছে, আমি আরও মোটামুটি প্রিপারেশান করে নিচ্ছি।
আর যাদের এখনও এগুলো তোমরা পাচ্ছ না তারা কিন্তু তোমাদের কিন্তু এখনও স্টাডি করতে হবে ভালো করে। চলো, শূন্যস্থান পূরণ বলছে কি, ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো, ক্লোরোফিল যে রয়েছে মানে ক্লোরোফিলের ধাতব উপাদানটি কি হবে? Mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। দেখো অনেক প্রশ্ন কিন্তু তোমরা রিপিট পাবে, ঠিক আছে? আমরা যে প্র্যাকটিস সেট করছি এক এক করে, এখানে কিন্তু অনেক সেট তোমরা আস্তে আস্তে রিপিট পাবে। সজিনার সাথে যদি গধের সম্পর্ক যুক্ত হয় তাহলে আকন্দের সাথে কিসের সম্পর্ক হবে? এই যে আমরা যে সজনে গাছ দেখেছি, সেই সজনে গাছ থেকে যে আঠাগুলো নির্গত হয় সেটাকে আমরা বলি গদ, ঠিক আছে? সজনে গাছ থেকে গদ নির্গত হয়। আর আকন্দ তোমরা ফুল দেখেছো বা গাছ দেখেছো, সেগুলোর থেকে দেখবে এক ধরনের কসকস রস বের হয়, সাদা সাদা দুধের মতো। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ল্যাটেক্স। ল্যাটেক্স বলবো, ঠিক আছে? ল্যাটেক্স। এরপর দেখো টায়ালিন শ্বেতসার। টায়ালিন শ্বেতসার কি হবে? অর্থাৎ এই যে শ্বেতসার, সিদ্ধ শ্বেতসার, সেই সিদ্ধ শ্বেতসারকে টায়ালিন কিসে রূপান্তরিত করে? টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে কিসে রূপান্তরিত করে? এটা অ্যান্সার করতে বলেছে। এটা কি হবে? মল্টেজ। আচ্ছা, মল্টেজ হবে না মল্টোজ হবে? বলো, মল্টেজ হবে না মল্টোজ হবে? মল্টেজ নয়, এটা মল্টোজ হবে, ঠিক আছে? মল্টোজ, মল্টোজে রূপান্তরিত করে। তাহলে সেদ্ধ শ্বেতসার টায়ালিন কি করে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। চলো পরের প্রশ্নে, সত্য মিথ্যা বলো দেখি। মানুষের সবচেয়ে বড় পৌষ্টিকগ্রন্থির নাম কি? যকৃৎ। ঠিক না ভুল? অবশ্যই সত্য। পরের প্রশ্ন দেখো, বলছে লেন্টিসেলের সাহায্যে বাষ্পমোচন ঘটে 10%। লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে 10%। আগের দিনও এই প্রশ্নটা ছিল এবং আমি আলোচনা করেছিলাম। তো লেন্টিসেলের মাধ্যমে কতটুকু বাষ্পমোচন ঘটে? খুবই কম পরিমাণে বাষ্পমোচন হয়, সেটা হচ্ছে 0.1%। 0.1%, তার মানে এটা হবে মিথ্যা। স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী, সত্য না মিথ্যা? এটাও আগের দিন ছিল, এটা হচ্ছে সত্য। স্তম্ভবেলাতে দিয়েছে ক্যাফিন, শ্বাসনল, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, আর হচ্ছে ইস্ট নিঃসৃত উৎসেচক। আর ডান দিকে কী আছে? সিঙ্গি, জাইমেজ, কফি, রবিনহিল, আর হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। তোমরা একটুখানি চেষ্টা করো, নিজেরা পারো নাকি, ঠিক আছে? একটু চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। প্রথমত ক্যাফিন, ক্যাফিন কোথায় পাওয়া যায়? কফিতে পাওয়া যায়। কফির মধ্যে কি থাকে? ক্যাফিন থাকে। শ্বাসনল, শ্বাসনল হচ্ছে চিংড়ির যে শ্বসন অঙ্গ, ঠিক আছে? শ্বাসনল। বিজ্ঞানী ব্ল্যাকম্যান, বিজ্ঞানী ব্ল্যাকম্যান কি হবে? আলোক নিরপেক্ষ দশা, যেটাকে আমরা অন্ধকার দশা বলে থাকি। আলোক নিরপেক্ষ দশা। ইস্ট নিঃসৃত উৎসেচক, ইস্ট নিঃসৃত উৎসেচক, তাহলে ইস্ট থেকে যে উৎসেচকটা নিঃসৃত হয় সেটার নাম কি? সেটা হচ্ছে জাইমেজ, সেটা হবে জাইমেজ, ঠিক আছে? আচ্ছা, আরও রয়েছে। এবার দেখো তোমাদের এই টাইপের প্রশ্ন থাকে যে বিসাদৃশটি কোনটি, মানে এই যে চারটে অপশানের মধ্যে কোনটা সবার থেকে আলাদা। তোমাদের যেই টাইপের প্রশ্ন আসে আমি কিন্তু একদম সেই টাইপেরই করাচ্ছি। কোনটা আলাদা হবে? কুইনাইন, রেসারপিন, তরুক্ষীর নাকি নিকোটিন? তাহলে কুইনাইন, রেসারপিন আর হচ্ছে এই যে নিকোটিন, এই তিনটে আমরা জানি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, তাই তো? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর যেটা তরুক্ষীর রয়েছে, গদ, রজন, তরুক্ষীর, এগুলো সবগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তাহলে এটা হবে সবার থেকে আলাদা। আজকের পসিবলি লাস্ট কোয়েশ্চেন, চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত, সেটি কোনটা? এই যে চারটে বিষয় আছে এর মধ্যে বলছে তিনটে জিনিস একটা নির্দিষ্ট বিষয়ের উপর অন্তর্গত, সেই বিষয়টা কোনটা? যোগকলা, রক্ত, লসিকা, অস্থি। এই যে রক্ত আছে না, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোগকলা। রক্ত কি ধরনের যোগকলা? তরল যোগকলা। লসিকাও এক ধরনের যোগকলা, ঠিক আছে? লসিকাও কিন্তু যোগকলা। তার সাথে অস্থি যে রয়েছে, অস্থিও কিন্তু এক ধরনের যোগকলা। তাহলে এগুলো সবগুলো কিসের মধ্যে পড়ছে? যোগকলার আন্ডারে আসছে।
তাহলে এই যে যোগ কলা এর আন্ডারে কিন্তু এই তিনটে আসছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনে বলেছে যে তিনটি একই বিষয়ের অন্তর্ভুক্ত, সেটা কি? ঠিক আছে, তো চলো ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।